শেখ হাসিনার লন্ডন যাওয়ার গুঞ্জন, বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য। নিজের বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। এবং সর্বশেষ থাকছে, আর একটু ধৈর্য ধরেন, বড় সুসংবাদ আসছে বলছেন আসিফ নজরুল। দেশের আপামর জনতা, বিশেষত আন্দোলনরত ছাত্র সমাজ থেকে শুরু করে সব জনগণ যখন এখন রাস্তায় নেমেছে এবং বাধ্য হয়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ঠিক তখনই আসিফ নজরুল আবারও বললেন বড় সুসংবাদ আসছে, ধৈর্য ধরার জন্য। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ এবং উত্তেজনাকর। সব জায়গাতেই ভাঙচুর চলছে, অগ্নিসংযোগ চলছে, বিভিন্ন জায়গাতেই অগ্নিসংযোগ করা হচ্ছে এবং লুটতরাজ চলছে। এমনও পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং এই ছাত্র সমাজ এবং এর সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানেই আক্রমণ করা হচ্ছে, লুটতরাজ করা হচ্ছে, সেগুলো যেন ছাত্র সমাজ অবশ্যই প্রতিহত করে, কারণ এগুলো দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এমনও পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে, কারণ নতুন সরকার গঠন হতে যাচ্ছে। নতুন সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, যার আদলে মূলত এই বর্তমান সরকার চলবে এবং বর্তমান দেশ চলবে। এমনও পরিস্থিতিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়েও ছাত্র বিষয়ক সমন্বয়কেরা তাদের সিদ্ধান্ত জানাবেন যে তারা কেমন সরকার চান এবং সেখানে কারা থাকবেন। আর এর পরবর্তীতে কে হবে দেশের প্রধানমন্ত্রী, কেমন হবে তাদের দেশের কাঠামো বা শাসন ব্যবস্থা, সব কিছুই নির্ধারিত হবে। অর্থাৎ সেখানে দুর্নীতিবাজদের কোনো আশ্রয় প্রশ্রয় হবে না, কোনো দুর্নীতিবাজ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, এমনই প্রত্যয় ব্যক্ত করেছে ছাত্র আন্দোলন। এবং তারা বলছে এই সমস্ত বিষয়গুলো যতদিন না ফয়সালা হচ্ছে, সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলনও অব্যাহত রাখবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, যিনি বারবার আহ্বান জানাচ্ছে ধৈর্য ধরার জন্য এবং সুসংবাদ আসছে খুব শীঘ্রই, সেটা তিনি ঘোষণা দিবেন। এমনও পরিস্থিতিতে আপনারা কি মনে করেন, বাংলাদেশের সাধারণ জনগণ কি এখন ধৈর্য ধারণ করবে? আর ধৈর্য ধারণ কি করা উচিত যারা এখন লুটতরাজে ব্যস্ত, যারা এখন ধ্বংসযজ্ঞ চালাতে ব্যস্ত, যারা এখন মুখোশ পরে আক্রমণ চালাচ্ছে যাতে ছাত্র সমাজের ইমেজ নষ্ট হয়, তাদেরকে শায়েস্তা না করে বসে থাকা দরকার, নাকি তাদেরকে অবশ্যই শায়েস্তা করা দরকার? কি মনে হয় আপনাদের? এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও আরও একটু ধৈর্য ধরুন, বড় সুসংবাদ আসছে বলে আসিফ নজরুল যিনি এই ঘোষণা দিয়েছেন, কি ঘোষণা দিতে যাচ্ছেন বা কি সংবাদ আসতে যাচ্ছে তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার লন্ডন যাওয়ার গুঞ্জন, বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। এর মাঝেই সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্ট্রমারের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ডাউনিং স্ট্রিটের সরকারি মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্ট্রমার অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত। তিনি বলেন, আমি আশা করি গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সদ্য পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়া শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলছে। এরই মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সব মন্তব্য করা হয়েছে। শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে যেতে পারেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে বলছে, প্রথমে ভারতে এলেও এখানে তিনি থাকছেন না। এর আগে ভারতের একজন কর্মকর্তা স্থানীয় সময় বেলা ৩টা নাগাদ বিবিসি এর কাছে এই তথ্য নিশ্চিত করেন যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা দুজনেই ভারতে বা ভারতের আকাশসীমায় প্রবেশ করেছেন। আন্তর্জাতিক বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারে বলা ৩:৩০ নাগাদ দেখা যায় বাংলাদেশ বিমান এর একটি CJ-30 পরিবহন এয়ারক্রাফট ভারতের ধানবাদ শহরের উপর দিয়ে উড়ছে এবং উত্তর ভারতের দিকে এগোচ্ছে।
তবে সেই বিমানটি কোথা থেকে রওনা হয়েছে বা কোথায় যাচ্ছে সে ব্যাপারে ফ্লাইট রাডার কোনো তথ্য ছিল না। বোঝাই যাচ্ছিল এটি একটি অনির্ধারিত ফ্লাইট। বিকেল 5টা নাগাদ দিল্লির কাছে হিন্ডন সামরিক বিমান ঘাঁটিতে আরও একটি CJ-30 অবতরণ করে। তবে এই দুটি একই বিমান কি না তা স্পষ্ট নয়। ওই বিমানটিতে শেখ হাসিনা ছিলেন কিনা সেটিও পরিষ্কার নয়। তবে তিনি প্রথমে কোথায় অবতরণ করেন, তারপর কোন শহরের উদ্দেশ্যে রওনা দেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি বা সরাসরি পর্যায়ে কোনো মন্তব্য করা হয়নি। দিল্লির সাউথ ব্লকের একটি সূত্র বলছে, ভারতে এই মুহূর্তে পার্লামেন্টের অধিবেশন চলছে, ফলে এ ব্যাপারে যা বলার সবার আগে সরকার সভাতেই বলবে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। তবে ভারতীয় সময় সন্ধ্যা 6টার দিকেও পার্লামেন্ট বা পার্লামেন্টের বাইরে এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি। নিজের বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। নিজের দেওয়া এক বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। বক্তব্যের জেরেই বাড়ল আন্দোলনের গতি। সেই গতিতে সামনেই দাঁড়াতে পারলেন না তিনি। ছাড়তে হলো ক্ষমতা। কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় 5ই জুলাই। শুরুতে এই আন্দোলন সহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে 15ই জুলাই থেকে। প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকেরা। পরে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। নিহত হন 3 শতাধিক মানুষ। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত 14ই জুলাই সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে মর্মাহত ও অপমানিত বোধ করে স্লোগানে প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। এদিন রাত 10টার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভিতরে জড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ দিতে থাকেন তারা। পরে রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। কোটার বিরোধিতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় তারা টিএসসি ও এর আশেপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মাঝে মধ্যেই স্লোগানে উচ্চকিত হয়ে ওঠে পুরো এলাকা। ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে যোগ দেন মধ্যরাতের এই বিক্ষোভে। শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েও অবস্থান নেন। ঘণ্টা দেড়েক অবস্থান করে রাত 1টার পর ফিরে যেতে দেখা যায় তাদের। মিছিলে শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি নও, আমি নও, রাজাকার রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না ইত্যাদি স্লোগান দেন। তাদের ক্ষোভ কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে। তবে পরদিন সকালে ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ধত্তের জবাব দেবে ছাত্রলীগ। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে পরদিন 16ই জুলাই সারা দেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। সেদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিতে আবু সাইদ নামে এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 17ই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায় বিচার পাবে। তবে পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেদিন ঢাকার বাড্ডা ও উত্তরার সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে। দুপুরের পর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা হতে থাকে। পরের 3 থেকে 4 দিন ধরে চলে সংঘর্ষ। সরকারি হিসাব নিহতের সংখ্যা 150 হলেও বেসরকারি হিসাবে এই সংখ্যা 250-এরও বেশি। কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয়। সরকার পতনের দাবিও সামনে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় আলোচনার জন্য ডাকলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। শনিবার থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেন। জমসূত্রে পরিণত হয় এই বিক্ষোভ সমাবেশ। এদিন বিকাল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তাদের কর্মসূচিতে রবিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এসব ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া যায়। মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে মঙ্গলবারের পরিবর্তে সোমবার অর্থাৎ 5ই আগস্ট পালনের ঘোষণা দেয় তারা। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এসব ঘটনায় রবিবার অর্থাৎ 4ই আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। এর সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্প অঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারফিউ মানেননি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ, বেরিয়ে আসেন রাস্তায়। এর পরদিন সোমবার অর্থাৎ আজ 5ই আগস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সরকার পতনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা। একটু ধৈর্য ধরেন, বড় সুসংবাদ আসছে বলছেন আসিফ নজরুল। দেশের ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, অনেক বড় সুসংবাদ আসছে। সোমবার অর্থাৎ 5ই আগস্ট বিকাল 5:15টায় নিজের ফেসবুক পেজে দেওয়া 38 সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তা তিনি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। তিনি আরও বলেন, দেশের জনগণের প্রতি আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের, ইনশাল্লাহ এখন থেকে অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব। বৈঠক শেষে বিকাল 3:50 এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে, নতুন সরকার দেশ পরিচালনা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন, তাকে অনুরোধ করেছি যোগাযোগ করতে। এ সময় ছাত্র জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনারা আশাহত হবেন না, আপনাদের সব দাবি পূরণ করা হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।